আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নতুন হিজাব আইনে আপত্তি ইরানের প্রেসিডেন্টের। এরপর জানিয়ে দিব লেবাননে যুদ্ধ শেষ হয়নি বলেছেন নেতানিয়াহু। এদিকে রুশ ও সিরিয়ার বিমান হামলায় পিছু হটেছে বিদ্রোহীরা। এরপর জানিয়ে দিব তুরস্কে রুশ বাহিনীকে ঠেকাতে লড়ছে নিদ্রাহীন ইউক্রেনীয় সেনারা। আরো জানিয়ে দিব এবার ভারতের লোকসভায় বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে প্রস্তাব। সর্বশেষ জানিয়ে দিব সূর্যের আলো থেকে শত কোটি টাকা আয় চীন ও পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নতুন হিজাব আইনে আপত্তি ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হিজাব না পড়লে নারীদের জন্য কঠোর শাস্তি আরোপের বিধান রেখে করা নতুন আইন নিয়ে আপত্তি জানিয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে নারীদের জনসমক্ষে তাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি কথা জানিয়েছে। ক্রমবর্ধমানভাবে, বিশেষ করে 2022 সালের সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটির অনেক নারী হিজাব ছাড়াই জনসমক্ষে উপস্থিত হচ্ছে। আমিনীকে ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সংসদ নতুন হিজাব ও শুদ্ধতা আইনটি অনুমোদন করেছে, তবে এটি কার্যকর হতে 13 ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন। সোমবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে পেজেশকিয়ান বলেছেন, এই আইনটি প্রণয়নের জন্য দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এটি সম্পর্কে আমার অনেক আপত্তি আছে। পূর্ণাঙ্গ আইনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, যারা যথাযথভাবে হিজাব পরে না অথবা জনসমক্ষে বা সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণরূপে হিজাব ত্যাগ করেন এমন নারীদের জন্য আইনটিতে 20 মাসের গড় বেতনের সমতুল্য জরিমানা আরোপ করা হয়েছে। এই আইন লঙ্ঘনকারীদের অবশ্যই 10 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে, নইলে তাদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির মতো সরকারি পরিষেবাগুলোতে বিধিনিষেধের মুখে পড়তে হবে। লেবানন যুদ্ধ শেষ হয়নি বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ বর্তমানে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে রয়েছে। তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তিনি সতর্ক করে দিয়েছেন এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের উত্তর সীমান্ত শহর নাহারিয়াতে মন্ত্রিসভার বৈঠকে তিনি কথা বলেন। নেতানিয়াহুর অভিযোগ করে বলেন, হিজবুল্লাহ সোমবার গুরুতরভাবে চুক্তি লঙ্ঘন করেছে এবং ইসরায়েলের পরে প্রতিশোধ হিসেবে লেবানন জুড়ে 20টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সন্ধ্যার লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে চালানো হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা জানায়, ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। আইডিএফ কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে। রুশ ও সিরিয়ার বিমান হামলায় পিছু হটেছে বিদ্রোহীরা। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। তাদের হামলার কাছে পিছু হটেছে দেশটির সেনাবাহিনী, তবে এবার তাদের পাশে দাঁড়িয়েছে মিত্রদেশ রাশিয়া। ফলে পিছু হটতে শুরু করেছে বিদ্রোহীরা। সোমবার 2 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার বিরোধী যোদ্ধাদের অগ্রযাত্রাকে থামাতে রাশিয়া যৌথ হামলা চালিয়েছে। সিরিয়ার শহর ইদলিব ও আলেপ্পোতে বিদ্রোহীদের অবস্থানকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। সোমবার এ হামলার পর বিদ্রোহীরা কিছুটা পিছু হটতে শুরু করেছে। এর আগে কয়েকদিনে ব্যাপক সফলতা অর্জন করে বিদ্রোহীরা। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও তার মিত্ররা গত কয়েকদিনে নাটকীয়ভাবে অগ্রসর হয়েছে, তবে গত 24 ঘন্টায় এগোতে কিছুটা শিথিল হয়েছে। আল জাজিরার সাংবাদিক সিনেম কোশেগলু
দাভুটোগ্লু বলেন, সিরিয়ার বিরোধীদের অগ্রগতি অব্যাহত রয়েছে, তবে এটি আগের মতো গতিশীল নয়। গত দুদিনের মধ্যে সংকট নিয়ে আলোচনার কূটনৈতিক প্রচেষ্টা বেড়ে যাওয়ায় গতি কমেছে। তুরস্কের রুশ বাহিনীকে ঠেকাতে লড়ছে নিদ্রাহীন ইউক্রেনীয় সেনারা। তুরস্ক অঞ্চলে ভোরবেলা রাশিয়ার একটি আক্রমণ শত্রুর সঙ্গে সরাসরি গোলাগুলি পর্যন্ত পৌঁছাতে পারেনি, তবে ভূখণ্ড পুনরুদ্ধারে রাশিয়ার তীব্র প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছে। রবিবার ভোরে 5 জন রাশিয়ান সেনা গোপনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ড্রোন হামলায় নিহত বা আহত হন। ক্যাফেতে বসে ইউক্রেনের সুমি শহরে সংঘর্ষের বর্ণনা দিচ্ছিলেন 225তম আক্রমণ ব্যাটালিয়নের কমান্ডার আলেকজান্ডার। তিনি বলেন, আমার মনে হয় রুশদের মানুষের সংখ্যা কখনো শেষ হয় না। তারা বারবার একের পর এক দল পাঠায়, কিন্তু প্রায় কেউই বেঁচে ফেরে না, আর পরদিন আবার নতুন দল আসে, যেন আগের দলের পরিণতি তাদের জানা নেই। আলেকজান্ডার ও তার 2 সহযোদ্ধা টানা গোলাগুলির কারণে কানে কম শোনেন। তারা গত 4 মাস ধরে তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অবস্থান রক্ষার একটি বিরল চিত্র তুলে ধরেন। গত আগস্টে তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় অভিযান কৌশলগতভাবে সফল হলেও এতে ব্যবহৃত অতিরিক্ত জনবল ও অস্ত্রশস্ত্রের কারণে ডনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি সহজ হয় বলে সমালোচনা উঠেছে। তবে সমর্থকরা বলছেন, তুরস্ক অভিযান কিয়েভকে ভবিষ্যৎ শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে। এবার ভারতের লোকসভায় বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে প্রস্তাব। বিধানসভার পরে এবার ভারতের লোকসভাতেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানানোর প্রস্তাব উঠেছে। মঙ্গলবার 3 ডিসেম্বর লোকসভায় এই প্রস্তাব উপস্থাপন করেছে দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদরা। এর আগে সোমবার 2 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একই ধরনের দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করতে চাই। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথেও দেশটি সংযুক্ত। আমরা যে আহ্বান জানাচ্ছি তা হলো, ভারত সরকার অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের কাছে আবেদন করুক। সূর্যের আলো থেকে শত কোটি টাকা আয় চীন ও পাকিস্তানের। সূর্যের আলোকে কাজে লাগিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। এক্ষেত্রে তাদের সঙ্গ দিচ্ছে পাকিস্তান। দেশ দুটি একে অন্যের পরিপূরক হয়ে কাজ করেছে। জানা গেছে, চীন সমুদ্রের বুকে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন সি সোলার ফার্ম। এক একটি ফার্মের বিশালতা শত ফুটবল মাঠের সমান। প্রশ্ন হলো, সব সোলার ফার্ম সমুদ্রের তীরে কেন নির্মাণ করছে চীন? কারণ দেশটিতে জমির চাহিদা অত্যন্ত বেশি, তাই ফসলি জমি নষ্ট না করে সমুদ্রের তীরকে কাজে লাগাচ্ছে তারা। চীন এই সোলার ফার্মগুলোকে এমনভাবে নির্মাণ করেছে যা সমুদ্রের বৈরী আবহাওয়ার মধ্যেও অনায়াসে টিকে থাকতে পারবে। এজন্য তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছে। এদিকে পাকিস্তানে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব সৌর বিদ্যুতের চাহিদা। এই মুহূর্তে বিশ্বের যেসব দেশে সৌর বিদ্যুতের ব্যবহার সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, সেসবের মধ্যে পাকিস্তান অন্যতম। এর মূল কৃতিত্ব চীনের সাশ্রয়ী মূল্যের সোলার প্যানেল।